স্ক্রিনে যে মেয়েটাকে দেখছো তার বয়স কিন্তু 70 বছর। কি অবাক হলে? না, ঠিকই শুনেছ। কোনো এক বিশেষ কারণে 70 বছরের মাইসুন হয়ে যায় 20 বছরের যুবতীতে। একবার চিন্তা করো তো, আজ যারা 30-35-এ আছো তারা যদি আবারও 19-20-এ ফিরে যেতে তাহলে কি মজাটাই না হতো, তাই না? ঠিক একইভাবে মাইসুনও তার নতুন জীবন পেয়ে এমন কিছু করতে থাকে যা তাকে শেষ পর্যন্ত ভয়ানক একদিকে নিয়ে যায়। তো শেষ পর্যন্ত তার কপালে কি জুটলো তা জানাতে হাজির হলাম অসম্ভব সুন্দর মুভি মিস গ্র্যানির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি ক্লাসরুমের দৃশ্য দেখা যায় যেখানে মেয়েদের বয়সকে বলের সাথে তুলনা করা হচ্ছে। যেমন ধরো 20 বছরের একটা মেয়ে হলো বাস্কেটবলের মতো, তাকে নিজের দখলে নেওয়ার জন্য সব ছেলেরা একদম জান প্রাণ দিয়ে ট্রাই করতে থাকে। এরপর বয়স যখন 40-50 হয় তখন সেটা হয়ে যায় ভলিবল, যার ফলে কেউই আর তাকে তখন নিতে চায় না। সবাই তখন তাকে একে অপরের দিকে ছুটতে থাকে। কিন্তু বয়স যখন 70 পার হয়ে যায় তখন মহিলারা হয়ে পড়ে ফুটবলের মতন, মানে যেই পায় সেই কিক মেরে অন্যর কাছে পাস করে দিতে চায়। ঠিক এভাবেই বয়সের একটা মজার এক্সপ্লেনেশন দিয়ে এই মুভির টাইটেলটা দেখানো হয়। পরের সিনে আমরা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে দেখতে পাই। তাকে আমরা বোঝার সুবিধার্থে পুরো সিনেমাতে টিচার বলে ডাকবো। এই টিচার যখন ভার্সিটিতে ক্লাস নিচ্ছিলেন তখন অন্যদিকে টিচারের মাকে দেখানো হয়। এই হলো আমাদের গল্পের আসল হিরোইন, যার নাম মাইসুন। এই মাইসুন তার এক পুরাতন বন্ধু যার নাম মিস্টার পার্ক, তার সাথে মিলে ছোটখাটো একটা কফি শপ চালায়। তাদের কফি শপটা এমনিতে বেশ ভালোই চলছিল। তাদের দোকানে মিনিক্কি নামের এক রেগুলার কাস্টমার আসে। এই বুড়ি যখনই দোকানে আসে তখনই তাদের মেজাজ খারাপ হয়ে যায়, কেননা সে শুধুমাত্র এখানে আসে নিজের রূপ দেখানোর জন্য। আসলে তার আসল মতলব হলো কফি শপের মিস্টার পার্ককে পটানো, যেটা মাইসুন একদমই সহ্য করতে পারে না। এই নিয়ে দুই বুড়ির মধ্যে সবসময় বিড়াল কুকুরের মতো ঝগড়া লেগেই থাকে। আজকের দিনেও ওই মহিলা আসতেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং শেষমেশ সেটা গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। এখন তাদের দুজনের মারামারি যখন মিস্টার পার্ক থামাতে যায় তখনই মাইসুনের ধাক্কায় তার নাকে প্রচন্ড আঘাত লাগে। এই সব কাণ্ড দেখে মিস্টার পার্কের মেয়ে এসে প্রচন্ড রেগে যায় এবং সে তার বাবাকে সাবধান করে দেয় যাতে সে ওই কফি শপে আর না যায়। কিন্তু মিস্টার পার্কের কাছে মাইসুনই হলো তার প্রিয় বন্ধু। মাইসুন যাই করুক না কেন সে কখনোই তার উপর রাগ করতে পারবে না। এরপর আমরা দেখতে পাই এই সিনেমার হিরো সিউং হোকে। সে একজন বড় মিউজিক শো অর্গানাইজার। তার লাইফে এখন একটাই টেনশন, সামনে একটা বড় মিউজিক কনসার্ট আছে, কিন্তু সে মনের মতন কোনো গায়িকা খুঁজে পাচ্ছে না। কনসার্টের জন্য যারা অডিশন দিতে আসছে তাদের গান শুনে তার কাছে মনে হচ্ছে যেন সবাই এআই দিয়ে গান গাচ্ছে। গলায় সুর থাকলেও কারোর গানেই সে ফিল বা আবেগ নেই যা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে। তো হিরো এমন একটা কণ্ঠ খুঁজছে যা শুনলে মনে হবে সেটা যেন সরাসরি আত্মার সাথে মিশে যায়। অন্যদিকে মাইসুন যখন নিজের বাড়িতে ফেরে তখন শুরু হয় আসল তাণ্ডব। মাইসুন তার পুত্রবধূর রান্না বান্না নিয়ে প্রচন্ড বকাবকি করতে শুরু করে। এটা কেন দিলে, ওটা কেন করলে না, এইসব নিয়ে মাইসুনের হাজারটা নিয়ম। আসলে আমাদের সবার বাড়িতে কিন্তু এমন একজন বয়স্ক মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বা সবসময় কাজে নাক গলান, কিন্তু তারা আসলে আমাদের খারাপ চান না। তারা তাদের নিজেদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকেই আমাদের জন্য ভালো পরামর্শ দিতে থাকেন। কিন্তু ওই যে আজকালকার যুগের মানুষ তো এসব একদম সহ্যই করতে পারে না। তারা চায় নিজেদের মতন স্বাধীনভাবে চলতে। এখন মাইসুনের এই কড়া মেজাজের জন্য তার পুত্রবধূ তিক্ত বিরক্ত হতে থাকে এবং তার মনের উপরে ভালো রকমের একটা মানসিক চাপ শুরু হয়ে যায়। এরপর মাইসুন তার নাতি জিয়াং হ্যাংকে দেখতে যায়। তার জীবনের লক্ষ্য হলো সে একজন বড় গিটারিস্ট হবে এবং বড় বড় মিউজিক শোতে পারফর্ম করবে। কিন্তু তার মা তাকে সবসময় বাধা দেয় এই গান বাজনা ছেড়ে পড়াশোনায় মন দিতে। একদিন তার মা যখন নাতনিকে এইসব নিয়ে খুব বকাবকি করছিল তখন মাইসুন মাঝখানে এসে তার বউকে জানিয়ে দেয় যে তার নাতি যদি গান গাইতে চায় তবে তাই করবে, এখানে তার নাক গলানোর কোনো দরকার নেই। এখন মাইসুনের এমন ডমিনেটিং স্বভাবের কারণে তার পুত্রবধূ দিনরাত ডিপ্রেশনে ভুগত, যার ফলে একদিন টেনশন করতে করতে বেচারির শরীরটা খারাপ হয়ে যায় আর হঠাৎ করেই সে হার্ট অ্যাটাক করে বসে। এরপর তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হলে মাইসুনের ছেলে অর্থাৎ টিচারকে ডেকে এনে সে এক ভয়ানক শর্ত দেয়। সে স্পষ্ট বলে দেয় যে মাইসুন যদি এই বাড়িতে থাকে তবে সে আর এই বাড়িতে থাকবে না, কেননা শাশুড়ির কারণে তার শরীর এমন খারাপ হয়েছে। তাই মাইসুনকে যেন দ্রুত কোনো নার্সিং হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার মাইসুনের ছেলে তার মাকে জান দিয়ে ভালোবাসে, কিন্তু বইয়ের এই জেদের কাছে সে একদম অসহায় হয়ে পড়েছে।
একদিকে মা, অন্যদিকে নিজের সংসার, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এবার টিচার যখন আড়ালে তার বাচ্চাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন মাইসুন আড়াল থেকে সব শুনে ফেলে। নিজের ছেলের মুখ থেকে এমন কথা শুনে মাইসুনের বুকটা যেন ফেটে যাচ্ছিল। সারা জীবন সে কত কষ্ট করে ছেলেকে মানুষ করলো, আর শেষ বয়সে কিনা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই প্রচন্ড অভিমান আর কষ্টে মাইসুন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় মাইসুন খুব মন খারাপ করে রাস্তার ধারে বসে আছে। ঠিক সেই সময় তার কাছে জিনিয়ং ফোন দেয়। তার নাতি আবদার করে বলে যে আজ সে তার বন্ধুরা তার হাতের খাবার খাবে। তাই দাদিও হাসি মুখে জিনিয়ং এর আবদার মেনে নেয়। এরপর তাকে রাত 8টায় একটা রেস্টুরেন্টে ডাকে এবং সেখানে তাদের জন্য খাবার নিয়ে আসতে বলে। এবার ফোনটা রেখে দিয়ে মাইসুন যখন সামনের দিকে তাকায়, তখন তার চোখে একটা পুরাতন ফটো স্টুডিও পড়ে। মাইসুন তখন মনে মনে ভাবে, সারা জীবন তো শুধু ছেলে আর সংসারের জন্যই খাটলাম, নিজের জন্য তো কিছুই কোনোদিন করলাম না। আজ যখন সবাই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফোন দিয়ে আসছে, তখন অন্তত নিজের একটা সুন্দর ছবি তুলে রাখি। এই কথা ভেবে সে তার স্টুডিওর ভিতরে ঢোকে আর নিজে একটু মেকআপটা ঠিক করে নেয়। এদিকে ফটো তোলার সময় ফটোগ্রাফার জানায় যে আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার এমন এক ছবি তুলবো যেখানে আপনার বয়স এক ধাক্কায় 50 বছর কমে যাবে এবং আপনি আবারও সেই 20 বছরের তরুণী হয়ে যাবেন। মাইসুন তখন ভাবে যে লোকটা হয়তো তাকে খুশি করার জন্য একটু বাড়িয়ে বলছে। তবে ছবি তোলা শেষ করে সে যখন স্টুডিও থেকে বের হয়, তখন সে দেখতে পায় তার বাসটা ছেড়ে দিচ্ছে, যার ফলে মাইসুন উসাইন বোল্টের মতন দৌড়ে গিয়ে বাসটা ধরে ফেলে। সে নিজে অবাক হয়ে যায় যে আরে এই বুড়ো বয়সে এত জোরে আমি দৌড়ালাম কি করে। কিন্তু আসল মজা তো শুরু হয় বাসে ওঠার পর। মাইসুন বাসের সিটে বসার পরে দেখে কিছু বখাটে ছেলে তাকে দেখে শীষ দিচ্ছে। এই দৃশ্য দেখে মাইসুন প্রচন্ড রেগে যায়। সে ভাবতে থাকে যে ছেলেদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই, এই 70 বছরের এক বুড়িকে দেখে তোরা লাইন মারছিস। তাই সে রাগের মাথায় এক ছেলেকে ধমক দিয়ে বলে, আমার বয়স কত আর তোদের বয়স কত সেটা খেয়াল আছে? বুড়ি মানুষকে দেখে তোদের এত শখ জাগছে কেন? এখন ছেলেরা তার কথা শুনে অবাক হয়ে যায়। এরপর মাইসুন যখন রাগের চোটে বাসের জানালার কাছের দিকে তাকায়, তখন তার নিজেরও হার্ট ফেল হওয়ার দশা। কেননা সে দেখতে পায় জানলার ওপাশে কোনো 70 বছরের বৃদ্ধা নয়, বরং সেখানে জলজল করছে 20 বছরের এক অপূর্ব সুন্দর তরুণী। মাইসুন প্রথমে ভাবে এটা হয়তো অন্য কারো শ্যাডো হবে, কিন্তু যখন সে নিজের গালে চিমটি কাটে, তখন সে দেখতে পায় সেই মেয়ে আর কেউই নয়, বরং সে নিজেই। ঠিক তখনই সে বুঝতে পারে যে তার সাথে অবিশ্বাস্য কিছু ঘটে গেছে। সে এখন আর ওই বুড়ো মাইসুন নেই, সে এখন হয়ে গেছে 20 বছরের এক সুন্দরী মেয়ে। কিন্তু তারপরেও সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বলি রেখা পড়া চামড়া কিভাবে রাতারাতি এত নরম আর উজ্জ্বল হয়ে গেল। এরপর সে পাগলের মতন বাস থেকে নেমে আবারও সে ফটো স্টুডিওর দিকে দৌড় দেয়। কিন্তু সেখানে গিয়ে সে খায় আরো বড় ধাক্কা। যেখানে একটু আগেও একটা স্টুডিও ছিল, সেখানে এখন অন্য একটা দোকান। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতেই এক মহিলা অবাক হয়ে বলে যে সে কি পাগল হয়ে গেছে। গত 10 বছর ধরে সে এখানে দোকানদারি করছে, এখানে কোনোদিনই কোনো ফটো স্টুডিও ছিল না। এই সব শুনে মাইসুন তখন বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং সৃষ্টিকর্তা তাকে নিজের জীবন ফিরে পাওয়ার একটা অলৌকিক সুযোগ দিয়েছে। প্রথমে সে ভয় পেলেও পরক্ষণে তার মনে হয় যে গত 70 বছর তো শুধু অন্যের জন্যই খাটলাম, নিজের সব ইচ্ছে আহ্লাদ বিসর্জন দিয়েছি তাদের জন্য। এখন যখন শরীরটা একদম ফিট আর দেখতেও পরীর মতন, তবে কেন আবার ওই বুড়ো বয়সে ফিরে যাওয়ার চিন্তা করব? এই কথা ভেবে মাইসুন তখন তার নিজের নাম বদল করার কথা ভাবে। যেহেতু এখন সে একদম জন্মনে এক তরুণী, তাই সে তার নাম ডোরি রাখে। যাই হোক, ডোরি প্রথমে তার কাছে থাকা ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকে সব টাকা তুলে নেয়। এরপর সে সোজা চলে যায় বিউটি পার্লারে। নিজের স্টাইলিশ হেয়ার কাট করিয়ে সুন্দর ড্রেস পরে সে যখন রাস্তায় বের হয়, তখন তাকে চেনায় একদম দায় হয়ে যায়। কে বলবে এই সেই খিটখিটে মাইসুন। তাকে এখন দেখতে একদম ডানা কাটা পরীর মতো লাগছে। কিন্তু ডোরি তো আর রাস্তায় রাত কাটাতে পারবে না, বিধায় তার থাকার একটা জায়গা দরকার। অনেক ভেবেচিন্তে সে তার পুরনো বন্ধু মিস্টার পার্কের বাড়ির সামনে গিয়ে হাজির হয়। এখন মিস্টার পার্কের মেয়ে তখন বাড়িতে ছিল। তখন ডোরি খুব কায়দা করে তাকে বলে যে সে শুনেছে তাদের বাড়িতে নাকি বাসা ভাড়া দেওয়া হবে, তাই সে এখানে এসেছে বাসা ভাড়া নিতে। এখন বাবলি যখন ডোরির সাথে কথা বলছিল, ঠিক তখনই মিস্টার পার্ক বাড়িতে ফিরে আসে। এখন পার্ক প্রথমেই এই ইয়াং মেয়েটাকে দেখে একটু থতমত খেয়ে যায়। এবার তাকে সে তার নাম পরিচয় জিজ্ঞেস করলে সে দিয়ে দেয় তার নতুন পরিচয়। এরপর পার্ক আর
বাবলি তার কথা বিশ্বাস করে তাকে একটা ঘর ভাড়া দিতে রাজি হয়ে যায়। কিন্তু ডোরি মনে মনে হাসছে আর বলছে যে পার্ক মিয়া, তুমি যদি জানতা যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে তাহলে এতক্ষণে তুমি হার্ট ফেল করে ফেলতে। এদিকে ঘটে এক অন্য কাহিনী। মাইসুন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় টিচারের বাড়িতে তখন কান্নাকাটির রোল। টিচার পাগলের মতন তার মাকে খুঁজছে। ডোরি তখন ভাবে যে বাড়ির লোকগুলো এভাবে টেনশনে রাখা ঠিক হবে না, তাই সে রাতের আধারে চুপি চুপি তাদের বাড়ির সামনে যায়। এরপর গেটের ফাঁক দিয়ে একটা চিঠি রাখার সময় হঠাৎ তার সামনে চলে আসে তার ছেলে। এখন সে কোনো মতে নিজের মুখ লুকিয়ে তার সামনে দিয়ে দৌড়ে পালায়। এরপর টিচার গেটে সেই চিঠিটা পায় যেখানে লেখা ছিল যে সে খুব ভালো আছে আর তার জন্য তারা যেন দুশ্চিন্তা না করে। এছাড়াও সে এখানে লেখে যে সময় হলে সে নিজেই ফিরে আসবে। এই চিঠিটা পড়ে বাড়ির সবার মনে কিছুটা স্বস্তি ফিরলেও তারা কেউই জানতো না যে মাইসুন তাদের খুব কাছে এক নতুন রূপে ঘুরে বেড়াচ্ছে। এদিকে পরের দিন ডোরি ভাবে যে ঘরে বসে থাকলে কি হবে, এবার কফি শপ থেকে একটু ঘুরে আসি। এবার কফি শপে গিয়ে দেখে যে সেখানে বুড়ো বুড়িরা গান বাজনার আড্ডায় মেতে আছে। কিন্তু সেখানে গিয়ে ডোরির মাথায় আগুন জ্বলে ওঠে। সে দেখে সেই মেকআপ মারা মেয়েটা আবারও তার বন্ধু মিস্টার পার্কের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও ওই মহিলা স্টেজে উঠে ন্যাকামি করে গান গেয়ে মিস্টার পার্ককে পটাতে চাইছে। আর এরা দেখে তার ভিতরে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে বলছিল আরে এই ডাইনি বুড়ি তো সুযোগ দেখে একদম ছক্কা হাঁকানোর চেষ্টা করছে। তা সে রাগ কন্ট্রোল করতে না পেরে ডোরি নিজেই স্টেজে উঠে পড়ে। এরপর ডোরি যখন মাইক্রোফোনটা হাতে নিয়ে গান শুরু করে তখন পুরো কফি শপ একদম নিস্তব্ধ হয়ে যায়। তার কণ্ঠে এমন কিছু ছিল যা উপস্থিত সবার হৃদয়ে তীরের মতো গিয়ে বাঁধে। সেই যে আমরা মুভির শুরুতে এক মিউজিক অর্গানাইজার হিরোকে দেখেছিলাম, সেও ভাগ্যক্রমে এই কফি শপের পাশেই বসেছিল। ডোরির এই গান শুনে সে একদম থ হয়ে যায়। সে ভাবে আরে এই তো সেই কণ্ঠ, ঠিক এই ফিলিংসটাই তো সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। এবার গানের শেষের দিকে মাইসুনের নাতিও সেখানে আসে। সে মিস্টার পার্কের কাছে তার নিখোঁজ দাদির খোঁজ নিতে এসেছিল। এবার গান শেষ হতেই পুরো হল রুমে তালি আর প্রশংসায় ফেটে পড়ে। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। তখন ডোরির নজর পড়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তার নিজের নাতনির উপরে। নাতনি অবাক হয়ে এই সুন্দর মেয়েটার দিকেই তাকিয়ে আছে। এরপর কাউকে কিছু না বলে ডোরি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মিউজিক অর্গানাইজার তার সাথে কথা বলার জন্য পাগলের মতন পিছু নেয়। তবে ডোরি কিন্তু ইতিমধ্যে একদম চিতার গতিতে সেখান থেকে উধাও হয়ে যায়। এদিকে তার নাতিও এই রহস্যময় গায়িকার পিছু নিতে থাকে। এরপর সে জানতে পারে যে এই মেয়েটা মিস্টার পার্কদের বাড়িতেই ভাড়া থাকে। পরের সিনে দেখা যায় ডোরিকে ধরার জন্য তার নাতি আর সেই মিউজিক অর্গানাইজার দুজনে ট্রাই করছিল, কিন্তু সিয়ংহো নামে সেই মিউজিক অর্গানাইজার তাকে খুঁজে না পেলেও তার নাতি ঠিকই তাকে ধরে ফেলে, কারণ ডোরি তো তার নিজের দাদুর বাড়িতে আছে। এখন নাতি তাকে একা পেয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় কথা বলার জন্য। সেখানে বসে জিয়াংহো যখন কথা বলতে শুরু করে তখন ডরি একদম শকড হয়ে যায়, কেননা আজ সে যেই কথাগুলো বলছিল ঠিক 50 বছর আগে ডোরির স্বামী যখন তাকে প্রথমবার প্রপোজ করেছিল ঠিক সেই সময় সে হুবহু এই কথাগুলো বলছিল। তখন ডোরি মনে মনে ভাবতে থাকে যে শেষমেশ তার নাতি কি তাকে প্রেমের প্রপোজ করে বসবে। সে এই ভয়ে কান চেপে ধরে ভাবছিল যে নাতি হয়তো তাকে প্রেমের প্রস্তাব দেবে, কিন্তু পরক্ষণে নাতি তার আসল কথাটা বলে ফেলে। সে জানায় আসলে তার ব্র্যান্ডের গ্রুপে একজন ভালো গায়িকার খুব দরকার। এখন সে যদি তাদের সাথে গান গায় তাহলে খুব ভালো হয়। তখন ডোরি হাফ ছেড়ে বাঁচে। সেভাবে যাক, মান সম্মানটা অন্তত বাঁচলো। গানের কথা যেহেতু বলেছে তবে আর না বলি কেন, নিজের নাতনিকে সাহায্য করা তো তারই দায়িত্ব। এরপর ডোরি চলে যায় রিহার্সালের জন্য, কিন্তু সেখানে গিয়ে তো তার চোখ কপালে ওঠার দশা। সে দেখতে পায় তার নাতি আর তার বন্ধুরা মিলে একদম ক্যাটওয়াসি বা জঙ্গলিদের মতন গেট আপ নিয়ে লাফালাফি করছে। তারা গানের নামে এমন ভাবে চিৎকার করছিল যেন সবার গলায় বড় কোনো রোগ হয়েছে। গানের কোনো সুর নেই, তাল নেই, শুধু গাধার মতন চেঁচা করছে। এখন ডোরি সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আর সহ্য করতে পারে না। সে তাদের মাঝপথে থামিয়ে দিয়ে বলে তারা এগুলো কি করছে, এগুলো গান না পাপ? এভাবে গান গাইলে পাবলিক তাদের গান শোনার বদলে উল্টো বেদম কেলাবে। তো সে তাদেরকে বলে যে গান হলো এমন জিনিস যা শুনলে মানুষের মন শান্ত হয়ে যায়। এরপর ডোরি নিজেই তাদের জন্য একটা গান গাইতে শুরু করে। সে এমন এক গান ধরে যা 70 বছর আগে খুব পপুলার ছিল। তার ওই দরদি কণ্ঠ আর সুন্দর সুর শুনে নাতি আর তার বন্ধুরা একদম হা হয়ে থাকে। তারা বুঝতে পারে যে সত্যিকারের মিউজিক আসলে কাকে বলে। এরপর শুরু হয় তাদের নতুন এক যাত্রা। ডোরিকে সাথে নিয়ে তারা এক এলাকা থেকে অন্য এলাকায় গান শুরু করতে থাকে। ধীরে ধীরে ডোরির গলার জাদু চারিদিকে ছড়িয়ে
ছড়িয়ে পড়ে এবং তাদের ব্যান্ড গ্রুপটি প্রচন্ড জনপ্রিয়তা পেতে থাকে। ইতিমধ্যে জিন ইয়ং এর সাথে গান গেয়ে ডোরি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার নাতিও এই নতুন গায়িকার জন্য বেশ ইন্টারেস্টেড, অথচ সে নিজেও জানে না যে এই সুন্দরী মেয়েটাই হলো আসলে তার আপন দাদি। একদিন সে ডোরিকে আবদার করে বলে, তুমি আমাদের গ্রুপে এত সুন্দর গান গাইছো, চলো আজ আমি আমার বাসায় তোমাকে নিয়ে যাব। এখন ডোরি মনে মনে বেশ নার্ভাস হয়ে যায়, কারণ নিজের বাড়িতেই সে আজ মেহমান হয়ে যাচ্ছে। তাই সে ভাবতে থাকে, হায় রে, নিজের বাড়িতে চোরের মতো ঢুকতে হবে, এর চেয়ে বড় কপাল আর কি হতে পারে। যাই হোক, বাড়িতে ঢোকার পর ডোরি দেখে তার ছেলে অফিস থেকে ফিরেছে। এখন এতদিন পর নিজের ছেলেকে দেখে মা হিসেবে তার মন হু হু করে কেঁদে ওঠে। তাই সে তার পুরাতন অভ্যাসবশত একদম আবেগপ্রবণ হয়ে তাকে দেখে বলে ওঠে, খোকা কেমন আছিস? এখন ডোরির মুখে এমন কথা শুনে বাড়ির সবাই তো থ হয়ে যায়। তার ছেলে থেকে শুরু করে নাতি নাতনি সবাই অবাক হয়ে ভাবছে যে এই 20 বছরের অল্প বয়সী মেয়েটা তাদের বাবাকে খোকা ডাকছে। তখন ডোরি নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে অদ্ভুত বাহানা দেয়। সে পেটে হাত দিয়ে বলে, আরে না না, সে বলতে চেয়েছিল যে খোকা কুকুর মতন তার খুব খিদে পেয়েছে। আর এই কথা বলে সে অবশেষে এই যাত্রায় কোনো রকম বেঁচে যায়। কিন্তু আসল বিপদ তো রয়েছে অন্য জায়গায়। মিস্টার পার্ক কিন্তু ডোরিকে নিয়ে আগে থেকেই সন্দেহ করছিল। যখন ডোরি বাথরুমে যাওয়ার নাম করে নিজের পুরাতন ঘরের দিকে উকি দিচ্ছিল, তখন মিস্টার পার্ক তার পিছু নেয়। ডোরি চলে যাওয়ার পর মিস্টার পার্ক তার ঘর সার্চ করে, আর এবার আলমারির নিচে সে মাইসুনের সেই পুরাতন দাঁতের পার্টি অর্থাৎ নকল দাঁত খুঁজে পায়। তখন মিস্টার পার্ক ভয়ে আর রাগে কাঁপতে থাকে, কেননা সে মনে করছে যে এই মেয়ে নিশ্চয়ই ডাইনি বা কোনো কিডন্যাপার। সে হয়তো মাইসুনকে মেরে কোথাও গুম করে রেখেছে, আর এখন তার ক্রেডিট কার্ড আর গয়নাগাটি চুরি করে সে মাইসুনের নাতনি সেজে বসে আছে। তাই মিস্টার পার্ক তখনই সিদ্ধান্ত নেয় যে এই মেয়েকে সে জেলের ভাত খাওয়াই ছাড়বে। ওদিকে সেই মিউজিক অর্গানাইজার সিংহ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ডোরিকে একটা লাইভ অডিশনের জন্য ইনভাইট করে। সে ডোরির হাত ধরে বলে যে তোমার ওই গান আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, আমি চাই তুমি আমাদের বড় কনসার্টে পারফর্ম করো। এই কথা শুনে ডোরি মহাখুশিতে নাচতে শুরু করে, কিন্তু এরপর যা ঘটে সেটা একদম দেখার মতো। আমাদের ডোরি অর্থাৎ নব্যযুবতী মাইসুন যখন মিউজিক কনসার্টের অফার পেয়ে খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরছিল, তখন সে জানতো না যে তার বাড়িতে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ডোরি যখন ঘরের ভিতরে ঢোকে, তখন সে দেখতে পায় পুরো বাড়িটা একদম ঘুটঘুটে অন্ধকার। এরপর হঠাৎ তার নজর যায় দেওয়ালের দিকে, যেখানে একটা সুতোয় মাইসুনের সেই নকল দাঁতের পার্টি ঝুলছিল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ভিলেনের মতন মিস্টার পার্ক তার দিকে তেড়ে আসে। সে তখন রেগে চিৎকার করে বলতে থাকে যে এই ডাইনি মেয়ে, আজ তোকে আমি মেরেই ফেলবো, বল আমার মাইসুনকে তুই কোথায় গুম করেছিস? মিস্টার পার্ক লাথি দিয়ে ডরিকে মারতে যায় ঠিকই, কিন্তু ডরি যেহেতু এখন 20 বছরের তরুণী, তাই সে খুব সহজে মিস্টার পার্ককে ধরে ফেলে। এরপর সে তাকে খুব সহজেই চেয়ারে বেঁধে রাখে। এখন মিস্টার পার্ক হাউমাউ করে কাঁদতে শুরু করে আর বলতে থাকে তাকে মারলেও সে যেন মাইসুনকে ফিরিয়ে দেয়, কারণ ছোটবেলায় যখন তার বাবা মা মারা গিয়েছিল তখন মাইসুনের পরিবারই তাকে আগলে রেখেছিল। এমনকি মাইসুনের একটু হাসি দেখলেও তার সব দুঃখ শেষ হয়ে যায়। এখন মিস্টার পার্কের আবেগ জড়ানো কথা শুনে মাইসুনের মনটা একদম গলে যায়, তাই সে আর নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারে না। এবার সে মিস্টার পার্ককে সব খুলে বলে। এখন দাদু তো প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে এই ডোরি তার 70 বছরের মাইসুন, কিন্তু ডোরি যখন দাদুর জীবনের সব গোপন কথা বলতে শুরু করে, তখন তো তার চোখ ছনাবাড়া হয়ে যায়, কেননা এইসব গোপন কথা কেবল মাইসুনই জানতো। তো সবটা শুনে মিস্টার পার্ক তো মহা খুশি, যাক তার বন্ধু অন্তত গুম হয়নি। এখন পরের দিন সকালে ডোরি তাকে একটা বিশেষ রিকোয়েস্ট করে। সে বলে যে তার ছেলে আর নাতি নাতনিরা তার জন্য খুব চিন্তা করছে, তাই সে যেন একটা কাজ করে, সে যেন জ্যোতিষী সেজে তাদের বাড়িতে গিয়ে জানায় যে মাইসুন খুব ভালো আছে। এখন মিস্টার পার্ক বন্ধুর কথা রাখতে একদম কোয়ান্টাম মেথডের জ্যোতিষী সেজে টিচারের বাড়িতে হাজির হয়। সে এক লম্বা দাড়ি আর আলখাল্লা পরে তার ছেলেকে বলে যে বাবা, তোমার মা এখন হিমালয়ের কোনো এক গুহায় সাধনা করছে, সে খুব শান্তিতেই আছে। সে বলেছে তার ক্রেডিট কার্ডটা যেন আবারও চালু করে দেওয়া হয়, কারণ সাধনা করতেও তো কিছু খরচপাতির দরকার আছে, তাই না? এখন তার ছেলে আর পুত্রবধূ মিস্টার পার্ক
পার্কের এই আজগুবি কথা শুনে একদম আকাশ থেকে পড়ে। তবে মিস্টার পার্ক শুধু এটাই বলেনি, সে সুযোগ বুঝে নিজের আখেরি গুছিয়ে নিয়ে বলে, আরে শোনো, মাইসুন ফিরলে সে নাকি আমাকে বিয়ে করতে চায়, তোমরা যেন আবার বাধা দিও না। এখন জানলার পাশ থেকে এইসব কথা শুনে ডোরি মনে মনে তাকে বুড়ো শয়তান বলে গালাগালি করছিল। সে বলতে থাকে, তোকে পাঠিয়েছি পরিস্থিতি সামালের জন্য, আর তুই তো দেখি নিজের বিয়ের বাদ্য বাজানো শুরু করেছিস। এখন এদিকে দেখা যায় ডোরির ব্যান্ড গ্রুপটা কিন্তু রীতিমতো সুপারহিট, তারা এখন সবাই প্রফেশনাল মিউজিশিয়ান হয়ে গেছে। ওদিকে সেই মিউজিক অর্গানাইজার হিরো তো ডোরির গলার জাদুতে পুরোই ফ্রিদা। সে তাদের গ্রুপকে জাপানের সবচেয়ে বড় মিউজিক কনসার্টে পারফর্ম করার সুযোগ দেয়। ডোরি তখন মনে মনে খুব খুশি হয়, কারণ যে স্বপ্নটা সে 50 বছর আগে দেখেছিল আজ যেন সৃষ্টিকর্তা নিজেই সেই সুযোগ তার হাতে ফিরিয়ে দিয়েছে। এখন কনসার্টের দিনে স্টেজ একদম কানায় কানায় পূর্ণ, হাজার হাজার দর্শক অপেক্ষা করছিল তাদের গান শোনার জন্য। এরপর ডোরি যখন স্টেজে এসে মাইক্রোফোনটা হাতে নেয় তখন তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যেখানে সে তার স্বামীকে হারিয়ে পুরো একলা হয়ে গিয়েছিল। সে ভাবতে থাকে কিভাবে তিলে তিলে অনেক কষ্টে তার ছেলেকে সে বড় করেছে। তাই সে আবেগপ্রবণ হয়ে একটা গান গাইতে শুরু করে। সেই গান ছিল তার জীবনের সব হাহাকার আর লড়াইয়ের গল্পের গান। এবার তার ওই গান শুনে স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের চোখ পুরোই ভিজে যায়। এমনকি সেই অর্গানাইজারও অবাক হয়ে ভাবছিল যে এই অল্প বয়সী একটা মেয়ের কণ্ঠে এত জীবনবোধ কিভাবে এলো। তাই গান শেষ হতে না হতেই পুরো স্টেডিয়াম তার প্রশংসায় ফেটে পড়ে, আর মুহূর্তের মধ্যেই ডোরি হয়ে যায় সেন্সেশন। এখন তাদের এই সাকসেস সেলিব্রেট করার জন্য তার নাতি আর বন্ধুরা মিলে ডোরিকে একটা ওয়াটার পার্কে নিয়ে যায়। সেখানে সবাই মিলে যখন আনন্দে মেতেছিল ঠিক তখনই ঘটে যায় এক অঘটন। ডোরি যখন খেলছিল হঠাৎ তার পায়ে বেশ জোরে একটা চোট লাগে, আর এবার সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর মাইসুন অর্থাৎ ডোরি যখন তার পায়ের দিকে তাকায় তখন তার কলিজা শুকিয়ে যায়। সে দেখতে পায় যে ঠিক যে জায়গা থেকে রক্ত বের হয়েছে সেই অংশের চামড়াটা মুহূর্তে কুঁচকে গেছে, আর সেটা দেখতে 70 বছর বৃদ্ধার মতো দেখা যাচ্ছে। ঠিক তখনই সে আবিষ্কার করে এক কঠিন সত্য। সে বুঝতে পারে যে তার শরীর থেকে যদি রক্ত পড়ে যায় তবে সেই অংশটা আবারও বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ তার এই যৌবন আসলে তার শরীরের রক্তের উপরেই টিকে আছে। ফলে বেশি রক্তক্ষরণ হওয়া মানে সে আবারও পুরাতন মাইসুনে পরিণত হবে। এই রহস্য জানার পর ডরি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবে তাহলে কি তার এই স্বপ্ন আর কোনোদিনই পূরণ হবে না। তাই দ্রুত ডরি সেখান থেকে পালিয়ে মিস্টার পার্কের কাছে যায় এবং তাকে এই সব ঘটনা খুলে বলে। এরপর শুরু হয় আসল খেলা। মিস্টার পার্ক যখন সুচ দিয়ে সে কুকরানো চামড়া ঠিক করতে চাচ্ছিল ঠিক তখনই তার মেয়ে বাবলি সেখানে এসে হাজির হয়। এখন বাবলি এই দৃশ্য দেখে পুরো আকাশ থেকে পড়ে। সে ভাবে যে এই অল্প বয়সী মেয়েটা নিশ্চয় তার বাবাকে সুগার ড্যাডি মেনে নিয়েছে। তাই বাবলি তখন রাগে ফেটে পড়ে ডোরিকে যা ইচ্ছা তাই বলে বাড়ি থেকে বের করে দেয়। এখন ডোরি তখন একদম নিরুপায় হয়ে সে মিউজিক অর্গানাইজার সুয়াংহোর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে সুয়াংহো তাকে খুব যত্নে রাখে। সে কিন্তু মনে মনে ডোরিকে অনেক আগে থেকে পছন্দ করত, কিন্তু আজ একা পেয়ে সে তার মনের লুকানো সব কথা বলে দেয়। সে ডোরির মাথায় একটা সুন্দর হেয়ার ক্লিপ পরিয়ে দেয় এবং তার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলে কেউ তার সাথে থাকুক বা না থাকুক সে তার সাথে সারা জীবন থাকবে। এখন এইরকম প্রেমময় কথা শুনে ডোরি পড়ে যায় দোটানায়। সে মনে মনে ভাবছে, আরে বাবা, আমি তো 70 বছরের এক বৃদ্ধা। এই ছেলেটা যদি জানতো যে সে আসলে এক দাদির প্রেমে পড়েছে তবে সে হার্ট ফেল করত। কিন্তু সুয়াংহোর এই ভালোবাসার যত্ন দেখে ডোরির মনেও এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে থাকে। এদিকে মাইসুনের ছেলে একদিন তার ছেলের ঘরের দেওয়ালে ডোরির একটা ছবি দেখতে পায়। এই ছবিটা দেখে সে পুরো থমকে ওঠে, কারণ তার মনে হয় যে এই মুখটা তার খুবই চেনা। তাই সে দ্রুত নিজের আলমারি খুঁড়ে তার মার ইয়াং বয়সের একটা পুরাতন ছবি বের করে। এবার দুটো ছবি পাশাপাশি রাখতেই তার ছেলের হাত থেকে দুটো ছবি পড়ে যায়। কেন সে দেখতে পায় যে ডোরি আর তার মার চেহারা হুবহু একরকম ছিল। তখন সে মিস্টার পার্কের কথাগুলো মনে করতে শুরু করে। টি শার্ট তখন বুঝতে পারে যে মিস্টার পার্ক বলেছিল মাইসুন হিমালয়ে গেছে, তা আসলে মিথ্যা ছিল, আর এই সুন্দরী মেয়েটাই আসলে তার মা। এবার গল্পের সব থেকে বড় ক্লাইম্যাক্স শুরু হয় ঠিক এরপরেই। ব্যান্ডের সেই বহুল প্রতীক্ষিত কনসার্টের দিন চলে এসেছে। পুরো জাপান আজ তার গান শোনার জন্য টিভির সামনে বসে আছে। কনসার্ট শুরু হতে আর মাত্র কিছুক্ষণ বাকি,
কিন্তু জুয়াংহো রাস্তার জামে ইতিমধ্যে আটকা পড়ে যায়। সে দেখে যে এমন ভাবে জামে বসে থাকলে সে কখনোই কনসার্টে পৌঁছাতে পারবে না, তাই সে একটা সাইকেল নিয়ে স্টেডিয়ামের দিকে যেতে রওনা দেয়। কিন্তু রাস্তা পার হওয়ার সময় বিশাল এক ট্রাক এসে তাকে ধাক্কা মারে, আর মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই খবর যখন ডোরি জানতে পারে সে অনেক হতবাক হয়ে যায়। তার নিজের আদরের নাতি ইতিমধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক এই মুহূর্তে তার কি এখানে গান গাওয়া উচিত হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে তার নাতির স্বপ্ন পূরণ করার জন্য ডোরিকে এই কঠিন সিদ্ধান্ত মেনে নিতেই হবে। তাই সে চোখের পানি মুছতে মুছতে ওই স্টেজে ওঠে। এরপর স্টেজে দাঁড়িয়ে ডোরি যখন গান গাইতে থাকে তখন তার চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে জানতো যে হসপিটালের বেডে তার নাতি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাও গান গাওয়ার সময় ডোরির মনে ফ্ল্যাশব্যাকের মতন তার 70 বছরের সব পুরাতন স্মৃতি ভেসে ওঠে। কিভাবে বিয়ের অল্প দিন পরে তার স্বামীকে সে হারিয়ে একলা হয়ে যায়, কিভাবে প্রচন্ড অভাবের মধ্যেও নিজের শরীরের রক্ত পানি করে তার ছেলেকে সে বড় করে তুলেছে। এই সব বুক ফাটা হাহাকার আর গানে পুরো কনসার্ট হলের মানুষরা যেন পাথর হয়ে যায়। এরপর গান শেষ করে ডোরি পাগলের মতন ছুটে হসপিটালের দিকে। এরপর হসপিটালে গিয়ে দেখে পরিস্থিতি এখনো ভয়ানক খারাপ। জিন ইয়ং এর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তের গ্রুপ ছিল খুবই রেয়ার এবি নেগেটিভ। এবার ডাক্তাররা হন্য হয়ে খুঁজছে যে কোথায় এই রক্ত পাওয়া যায়, কিন্তু কোথাও তখন সেই রক্ত পাওয়া যায় না। আর ডাক্তারও বলে দেয় যে আগামী আধা ঘন্টার মধ্যে রক্ত পাওয়া না গেলে তাকে আর বাঁচানো সম্ভব না। এই কথা শুনে ডোরির বুকটা চমকে ওঠে। তবে মাইসুন আর তার নাতির রক্তের গ্রুপ ছিল একই, তাই এবার সে তাকে রক্ত দিতে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মিস্টার পার্ক তাকে এক পাশে টেনে নিয়ে যায়। তখন সে বলে, তুমি কি করছো একবার ভেবে দেখেছো? যদি তুমি ব্লাড ডোনেশন করো তাহলে তোমার এই তারুণ্যতা নষ্ট হয়ে যাবে, আর তুমি হয়ে যাবে 70 বছরের সেই পুরাতন মাইসুন। তোমার এই সুন্দর জীবন, এই সুন্দর ভবিষ্যৎ সবকিছু এক নিমিষেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই সেখানে তার ছেলে চলে আসে। সে ডোরির হাত ধরে বলে, মা, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। সারা জীবন শুধু আমাদের কথা ভেবে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো। এখন এই জাদুকরী উপায় পাওয়ায় দ্বিতীয় জীবনটা অন্তত তুমি উপভোগ করো। আমি চাই না তুমি আবারও আমাদের জন্য নিজেকে বিসর্জন দাও। জিন ইয়ং এর রক্তের ব্যবস্থা আমি যেভাবেই হোক করছি, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। নিজের ছেলের মুখ থেকে দীর্ঘদিন পর মা ডাক শুনে ডোরি স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে যে তার ছেলে ইতিমধ্যে তার আসল পরিচয় জেনে ফেলেছে। কিন্তু একজন মা কি কখনো নিজের সৌন্দর্যের কথা ভেবে সন্তানকে বিপদের মুখে ফেলে দিতে পারে? ডোরি তখন তার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলে, সে 70 বছর ধরে তাদের দাদি আর মা হিসেবেই বেঁচে আছে, আর বাকি জীবনটাও তাদের জন্যই সে উৎসর্গ করতে চায়। তার এই রূপ বা যৌবন দিয়ে কি হবে যদি তার প্রিয় নাতনি বেঁচে না থাকে? এই বলে ডোরি অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে যায়। এরপর ডোরি যখন তার নাতিকে রক্ত দিতে শুরু করে তখন থেকেই সেই জাদুর প্রভাব ধীরে ধীরে কাটতে থাকে। ডোরির সেই ঘন কালো চুল এবার একদম সাদা হয়ে যায়, আর তার গায়ের উজ্জ্বল মসৃণ চামড়াগুলো আবারও কুঁচকে যেতে থাকে। এভাবে রক্ত দেওয়ার মাধ্যমে ডোরি যেন তার নাতিকে এক নতুন জীবন উপহার দেয়, আর সে হারিয়ে ফেলে তার সদ্য পাওয়া যৌবনকে। অপারেশন ফাইনালি সফল হয় এবং তার নাতি সম্পূর্ণ বিপদমুক্ত অবস্থায় ফিরে আসে। কিন্তু এই সব কিছুর মাঝে অপূর্ব সুন্দরী ডোরি চিরতরে হারিয়ে যায়। এরপর আমরা 1 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে দেখা যায় জিয়াংহো এখন পুরোপুরি সুস্থ এবং তার ব্যান্ড নিয়ে সে বিরাট কনসার্ট পারফর্ম করছে। স্টেজ কাঁপিয়ে সে যখন গিটার বাজাচ্ছে তখন দর্শক সারিতে বসে মাইসুন তৃপ্তির হাসি হাসছে। এছাড়াও মাইসুনের ছেলে আর তার পুত্রবধূ এখন তার প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নশীল এবং শ্রদ্ধাশীল। বাড়িতে এখন আর আগের মতো অশান্তি নেই, বরং সবাই মাইসুনের ত্যাগ আর ভালোবাসার মর্ম বুঝতে পেরেছে। তাই মাইসুনও এখন আর আগের মতো সবার উপরে দাপট দেখায় না, বরং এক শান্ত আর আনন্দময় জীবন কাটায়। এদিকে কনসার্ট শেষে মাইসুন যখন ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিল তখন হঠাৎ দূর থেকে তাকে সেই মিউজিক অর্গানাইজার লক্ষ্য করেছিল। সে মাইসুনের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়।
তার মনে হচ্ছিল যে এই বৃদ্ধা চাউনির মধ্যে সে জোরের ছায়া দেখতে পাচ্ছে। মাইসুন তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে এখনো সে তার দেওয়া ওই সুন্দর হেয়ার ক্লিপটা চুলে লাগিয়ে রেখেছে। হয়তো সে মনে মনে বুঝতে পেরেছিল যে এই বৃদ্ধার সাথেই তার সেই স্বপ্নের রাজকন্যার কোনো এক গভীর রহস্য আছে। তবে সিনেমার আসল টুইস্ট একদম শেষ দৃশ্যে দেখা যায়। মাইসুন যখন একা রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ এক হ্যান্ডসাম ছেলে বাইক নিয়ে তার সামনে আসে। এবার ছেলেটা যখন তার হেলমেট খোলে মাইসুনের চোখ তো পুরো চরক গাছ হয়ে যায়, কারণ সেই ছেলেটা আর কেউই নয়, সে হলো মাইসনের সেই পুরাতন বন্ধু মিস্টার পার্ক। এখন মিস্টার পার্কও কিন্তু শেষমেশ জাদুকরি সেই স্টুডিওর খোঁজ পেয়েছিল এবং সেখানে গিয়ে সে নিজের বয়স কমিয়ে একদম স্মার্ট আর ড্যাশিং তরুণ হিসেবে ফিরে এসেছে। এখন সে মাইসুনকে বলে যে এবার তো আমাকে বিয়ে করতে আর আপত্তি নেই, তাই তো? এই কাণ্ড দেখে মাইসুন লজ্জায় আর হাসিতে ফেটে পড়ে। আর এভাবেই এক হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।